শান্তি আলোচনার মাঝেই খার্কিভে চলছে তুমুল গোলাবর্ষণ। ইউক্রেনের 19% ভূখণ্ড এখন রাশিয়ার দখলে। পারস্য উপসাগরে ইরানের নৌমহড়া, ছোড়া হল 1375 কিলোমিটার পাল্লার নতুন ক্ষেপণাস্ত্র। পাইলট সংকটে ভারতের ইন্ডিগোর 500 ফ্লাইট বাতিল, হাজার হাজার যাত্রী আটকা বিমানবন্দরে। পৃথিবীর বুক চিরে যেন তৈরি হয়েছে এক বিশাল ক্ষত। 10 কিলোমিটার লম্বা আর প্রায় 80 মিটার গভীর এই ফাটল প্রকৃতির ভয়ঙ্কর শক্তির প্রমাণ। টেকটনিক প্লেটের নড়াচড়া বা ভূতাত্ত্বিক পরিবর্তনের কারণেই এমন অদ্ভুত ও বিশাল কাঠামোর সৃষ্টি হয়, যেখানে দাঁড়ালে মনে হয় প্রকৃতি এখনও জীবন্ত, শক্তিশালী এবং নিজের মতো করে বদলে চলেছে পৃথিবীর বুক। উত্তর চীনের শানসি প্রদেশে অবস্থিত প্রায় 10 কিলোমিটার দীর্ঘ এই প্রাকৃতিক গিরিখাতটি সমতল কৃষি জমির বুক চিরে চলে গেছে, যার গভীরতা প্রায় 80 মিটার এবং প্রস্থ 60 মিটার পর্যন্ত বিস্তৃত। তাত্ত্বিক ভাষায় এই বিশেষ গঠনকে বলা হয় গ্রাবেন। ভূতাত্ত্বিকদের মতে এই অঞ্চলের ভূত্বকের ফাটল বা টেকটনিক নড়াচড়ার প্রক্রিয়াটি শুরু হয়েছিল প্রায় 2,30,00,000 থেকে 1 কোটি বছর আগে, যা ভূতাত্ত্বিক সময়কাল অনুযায়ী মায়োসিন এবং প্লায়োসিন যুগের অংশ। গিরিখাতের খাড়া দেয়ালগুলিতে মাটির বিভিন্ন রঙের যে স্তর দেখা যায়, তা পৃথিবীর জলবায়ু পরিবর্তনের এক প্রাকৃতিক ক্যালেন্ডার বা দিনপঞ্জি হিসেবে কাজ করে। এই স্তরগুলোতে প্রাচীন যুগের আগ্নেয়গিরির ছাই, হ্রদের তলানি এবং সম্ভাব্য জীবাশ্ম লুকিয়ে রয়েছে, যা বিজ্ঞানীদের গবেষণার জন্য এক অমূল্য সম্পদ। এছাড়া হাজার বছর ধরে বৃষ্টির পানি এবং প্রবল বাতাসের ক্ষয়ক্রিয়া এই ফাটলটিকে বর্তমানে এই নাটকীয় ও ভয়ঙ্কর সুন্দর রূপ দিতে প্রধান ভূমিকা পালন করেছে। গিরিখাতের খাড়া ঢাল এবং এর মধ্যে দিয়ে বয়ে যাওয়া বাতাসের শব্দ পর্যটকদের এক ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি করে। পর্যটক ওয়ান এই স্থানের বিশালতা দেখে অভিভূত এবং প্রকৃতির এই অসীম শক্তির সামনে নিজেদের ক্ষুদ্র অস্তিত্ব অনুভব করেন। প্রথমবার যখন 10 কিলোমিটার দীর্ঘ গ্র্যান্ড রিফট ভ্যালি দেখলাম, সত্যি অভিভূত হয়ে গিয়েছিলাম। এর আগে আমি এমন ভূতাত্ত্বিক বিষয় শুধুমাত্র প্রামাণ্য চিত্রে দেখেছি। এখানে দাঁড়িয়ে এখন সত্যি প্রকৃতির অসাধারণ শক্তি অনুভব করতে পারছি। আমি অবশ্যই একদিন আমার পরিবার ও বন্ধুদের এখানে নিয়ে আসতে চাই, যাতে তারা এই অনন্য প্রাকৃতিক দৃশ্য দেখতে পারে। এখানে দাঁড়ালেই বোঝা যায় পৃথিবী আসলে সব সময় বদলাতে থাকে, তবে সেই পরিবর্তনের বেশিরভাগই আমাদের চোখে ধরা পড়ে না। হাড় কাঁপানো শীত আর ঘন কুয়াশার চাদরে ঢাকা যুদ্ধক্ষেত্র, কিন্তু সেখানে নিস্তব্ধতার কোনো সুযোগ নেই। আছে কেবল কামানের কান ফাটানো গর্জন আর বারুদের গন্ধ। গত 3 ডিসেম্বর বুধবার ইউক্রেনের খার্কিভ অঞ্চলের দৃশ্যটি ছিল ঠিক এমনই শ্বাসরুদ্ধকর। যখন হাজার হাজার মাইল দূরে এসি রুমে বসে বড় বড় নেতারা শান্তি আলোচনার টেবিলে ঝড় তুলছেন, তখন রণাঙ্গনের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। সেখানে কুয়াশার অন্ধকারের মধ্যেই ইউক্রেনীয় গোলন্দাজ বাহিনী তাদের কাজ চালিয়ে যাচ্ছে বিরামহীনভাবে। সামনের সারিতে থাকা ইনফ্যান্ট্রি বা পদাতিক সৈন্যরা রেডিওতে শত্রুর অবস্থান বা কোঅর্ডিনেট পাঠাচ্ছে, আর সেই সংকেত পাওয়া মাত্রই পেছনের সারি থেকে কামানের গোলা ছুড়ে রাশিয়ান সৈন্যদের এগিয়ে আসা আটকানোর চেষ্টা হচ্ছে। কিন্তু বিশ্বজুড়ে এখন যুদ্ধ থামানো নিয়ে অনেক কথাবার্তা চললেও যারা কাদা মাটিতে শুয়ে যুদ্ধ করছে তাদের জীবনে এর কোনো প্রভাব নেই। মাত্র 23 বছর বয়সী এক ইউক্রেনীয় কমান্ডার, যার সাংকেতিক নাম কুচার, অত্যন্ত সহজ ভাষায় এই কঠিন সত্যটি তুলে ধরেছেন। রাজনীতির মারপ্যাচ তাদের পরীক্ষার জীবনে কোনো স্বস্তি আনেনি। তাদের কাছে যুদ্ধটা এখনো জীবন মরণের লড়াই। আমরা এখানে কোনো পরিবর্তন দেখছি না। নেতারা কোথায় কি আলোচনা করছেন তা আমাদের জানা নেই, এবং আমরা তা নিয়ে ভাবছিও না। আমাদের এলাকায় পরিস্থিতি ঠিক আগের মতোই ভয়ানক। রাশিয়ার দাবি তাদের বাহিনী পুরো ফ্রন্ট লাইন বা সম্মুখ সমরে এগিয়ে যাচ্ছে এবং খার্কিভ অঞ্চলের গুরুত্বপূর্ণ সীমান্ত শহর ভোভচানস্ক দখল করে নিয়েছে। তারা সেখানে একটি নিরাপত্তা অঞ্চল বা বাফার জোন তৈরির দাবিও করেছে। তবে ইউক্রেনীয় কর্মকর্তারা এখনও স্বীকার করেননি যে শহরটি তাদের হাতছাড়া হয়েছে। দুই পক্ষের পাল্টাপাল্টি এই দাবির মধ্যেই সাধারণ সৈন্যরা লড়ছে।
বর্তমানে ইউক্রেনের মানচিত্রের দিকে তাকালে দেখা যায় দেশটির প্রায় 19.2% এলাকা এখন রাশিয়ার পূর্ণ নিয়ন্ত্রণে। এর মধ্যে রয়েছে 2014 সালে দখল করা ক্রিমিয়া, লুহানস্কের পুরোটা, দোনেস্কের 80% এবং খেরসন ও ঝাপোরিজিয়ার একটি বড় অংশ। এছাড়াও খার্কিভ, সুমি এবং মাইকোলাইভের মতো অঞ্চলগুলোর কিছু অংশ রাশিয়ার দখলে রয়েছে। এই বিশাল এলাকা জুড়ে চলা সংঘাত এবং মাটির দখল নেওয়ার লড়াই কবে থামবে তা এখনো অনিশ্চিত। তবে কুচারদের মতো তরুণ যোদ্ধাদের জন্য প্রতিটি দিনই একটি নতুন যুদ্ধের সমান। ইরান তাদের শক্তি দেখাতে পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মতো গুরুত্বপূর্ণ জলপথগুলোতে বিশাল সামরিক মহড়া চালিয়েছে। 2 দিনের মহড়া শেষ দিন 5 ডিসেম্বর শুক্রবারে ইরানের বিপ্লবী গার্ডের নৌবাহিনী ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইরান বহির্বিশ্ব থেকে আসা কোনো বিপদের জবাব দিতে প্রস্তুত, সেই বার্তায় তারা কঠোরভাবে দিল। 5 ডিসেম্বর শুক্রবার ইরান পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মতো গুরুত্বপূর্ণ এলাকায় বিশাল এই নৌ মহড়াটি শেষ হয়। তাদের বিপ্লবী গার্ডের নৌবাহিনী এই মহড়ায় ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের মতো ভয়ঙ্কর অস্ত্র ব্যবহার করে এবং কাল্পনিক শত্রুদের লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইরান স্পষ্ট করে জানিয়েছে তাদের এই মহড়া বাইরের যে কোনো বিপজ্জনক শক্তির মোকাবেলা করার জন্যই। ইরানের IRGC নৌবাহিনীর কমান্ডার জেনারেল আলীরেজা তাংসিরি মহড়ায় ব্যবহার করা মিসাইলের পাল্লা নিয়ে বিস্তারিত তথ্য জানান। আমরা প্রথমবার পারস্য উপসাগরে এমন একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছি যার পাল্লা পারস্য উপসাগরের দৈর্ঘ্যের সমান, এমনকি তার থেকেও বেশি। আপনি তো জানেন পারস্য উপসাগরের দৈর্ঘ্য 1375 কিলোমিটার চাইতেও বেশি। আলহামদুলিল্লাহ, আমরা IRGC নৌবাহিনীতে এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছি। এর বিশেষ ক্ষমতাও আছে, যার মধ্যে একটি হলো ক্ষেপণাস্ত্র ছোড়ার পরই এতে নির্দেশ পাঠানো যায়। গত 4 ডিসেম্বর বৃহস্পতিবার হরমুজ প্রণালী ও ওমান উপসাগরের কৌশলগত এলাকায় বিপ্লবী গার্ডের নৌবাহিনী এই 2 দিনের মহড়া শুরু করেছিল। এর কিছুদিন আগে ইরান সাংহাই সহযোগিতা সংস্থার সদস্যদের সাথে মিলে তাদের উত্তর পশ্চিমের পূর্ব আজারবাইজান প্রদেশে সন্ত্রাস বিরোধী অনুশীলনও করেছিল। এই অনুশীলনকে ইরান প্রতিবেশী দেশগুলোর জন্য শান্তি ও বন্ধুত্বের বার্তা হিসেবে দেখিয়েছিল। একই সাথে শত্রুদের কড়া ভাষায় সতর্ক করেছিল যে কেউ কোনো ভুল করলে তার চরম জবাব দেওয়া হবে। ইরান এখন পুরোপুরি তৈরি এবং তারা তাদের সামরিক প্রস্তুতি নিয়ে কোনো রকম ছাড় দেবে না। ইরানের জনগণ জানুক, শত্রুর বিরুদ্ধে দাঁড়াতে আমরা কখনো দ্বিধা করি না। তারা যদি দেশের সম্পদ, আমাদের শহীদদের রেখে যাওয়া আমানত বা দেশের স্বার্থের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন করতে চায়, তাহলে তারা নিশ্চয়ই দ্বিধাহীন শক্ত প্রতিক্রিয়া পাবে। ভুল পরিকল্পনা ও পাইলটদের কাজের সময় নিয়ে নতুন নিয়মের কারণে বাতিল হয়েছে 500 ফ্লাইট। ভারতের বিমান চলাচলের ইতিহাসে অন্যতম বড় এই বিপর্যয়ের মুখে পড়েছে দেশটির বৃহত্তম এয়ারলাইন ইন্ডিগো। 5 ডিসেম্বর শুক্রবার সংস্থাটি ঘোষণা করেছে সারা দেশে তাদের প্রায় 500টি ফ্লাইট বাতিল করা হচ্ছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে, যেখান থেকে ইন্ডিগোর একটি বিমানও উড্ডয়ন করবে না বলে জানানো হয়েছে। এই সিদ্ধান্তের ফলে হাজার হাজার যাত্রী দেশের বিভিন্ন বিমানবন্দরে আটকা পড়েছেন এবং চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। ভারতের বিমান বাজারের প্রায় 60% নিয়ন্ত্রণকারী এই সংস্থাটি আরও জানিয়েছে এটি তাদের ইতিহাসে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই সংকটের মূল কারণ হল পাইলটদের কাজের সময়সূচি এবং বিশ্রামের নতুন নিয়ম নিয়ে কর্তৃপক্ষের পরিকল্পনার অভাব। গত 1 নভেম্বর থেকে পাইলটদের জন্য সপ্তাহে বাধ্যতামূলক বিশ্রামের সময় 12 ঘন্টা থেকে বাড়িয়ে 48 ঘন্টা করা হয়েছে। অর্থাৎ আগে যেখানে একজন পাইলট সপ্তাহে 36 ঘন্টা বিশ্রাম পেতেন, এখন তাকে 48 ঘন্টা বিশ্রাম দিতে হবে। ইন্ডিগো কর্তৃপক্ষ স্বীকার করেছে যে এই বাড়তি বিশ্রামের সময়ের সাথে ফ্লাইট শিডিউল সমন্বয় করতে গিয়ে তারা বড় ধরনের ভুল বা মিস জাজমেন্ট করেছেন। পর্যাপ্ত পাইলট হাতে না থাকায় এবং রোস্টারিং বা ডিউটি বন্টনে ত্রুটির কারণে হঠাৎ করেই এই ভয়াবহ পাইলট সংকট তৈরি হয়েছে। টানা 4র্থ দিন ধরে চলা এই অচল অবস্থা কাটাতে আরও সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। ইন্ডিগো কর্তৃপক্ষ ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থার কাছে জানিয়েছে আগামী 10 ফেব্রুয়ারির আগে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়া কঠিন। সংকট সামাল দিতে তারা সাময়িকভাবে রাতে পাইলটদের ডিউটি করার কিছু বিধিনিষেধ শিথিল করার অনুরোধ জানিয়েছেন। ধ্বংসস্তূপের নিচে টানা 1 সপ্তাহ না খেয়ে বেঁচে থাকা একটি বিড়ালকে উদ্ধার করে তার মালিকের কাছে ফিরিয়ে দিলেন উদ্ধারকারীরা। ইন্দোনেশিয়ার ভয়াবহ বন্যা ও ভূমিধসে কমপক্ষে 800 জনের মৃত্যু, 463 জন নিখোঁজের মধ্যে এ এক ছোট্ট বিস্ময়কর ঘটনা।
ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশের আগাম অঞ্চলে কয়েকদিনের লাগাতার বন্যা ও ভূমিধসে শত শত মানুষের প্রাণহানি ঘটে, বাস্তুচ্যুত হয় হাজারো মানুষ। ঠিক সেই সময়ে হারিয়ে যায় আগামের বাসিন্দা রাটনাওয়াতির পোষা 14টি বিড়াল। রাটনাওয়াতি বলেন, ঘর ছেড়ে পালানোর সময় তারা বুঝতেই পারেনি তাদের পোষা প্রাণীগুলো ঘরের ভেতরেই আটকা পড়ে গেছে। বন্যার সময় আমরা দৌড়ে পালিয়েছিলাম। বাড়ির সামনের অংশ ধসে গেছে, পিছনের অংশে দাঁড়িয়ে থাকায় বিড়ালটি বের হতে পারেনি। ও 1 সপ্তাহ কিছু খায়নি। হাসপাতালে ভর্তি ছিলাম। বের হয়ে শুনলাম বিড়ালগুলো বেঁচে আছে। আমার 14টা বিড়াল ছিল। সবাই বেঁচে আছে কিনা জানি না, অন্তত একটা তো ফিরে পেলাম, এটাই বড় সুখ। গত 4 ডিসেম্বর উদ্ধারকর্মীরা যখন ধ্বংসস্তূপে চাপা পড়া বাড়িগুলোর খোঁজ করছিলেন, তখনই ভেঙে পড়া বাড়ির ভেতর থেকে বিড়ালের ডাক শুনতে পান তারা। বিড়ালটির শারীরিক অবস্থা ভালো না থাকলেও জীবিত অবস্থায় উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। বন্যা ভূমিধসে 3 প্রদেশ পশ্চিমা সুমাত্রা, উত্তর সুমাত্রা ও আচেহ মিলে কমপক্ষে 800 জনের মৃত্যু, 463 জন নিখোঁজ। অসংখ্য ঘরবাড়ি ধ্বংস এবং বিদ্যুৎ ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ঠিক কত পোষা প্রাণী মারা গেছে তা এখনো স্পষ্ট নয়। ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, সেনা ও উদ্ধার দল ভূমিধস সরানো, খাদ্য ঔষধ পৌঁছে দেয়া, সড়ক মেরামত এবং জরুরি আশ্রয় তৈরিতে অগ্রাধিকার দিচ্ছে। আর্জেন্টিনার টেনিস কোর্টে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। গত 4 ডিসেম্বর বুয়েনোস আইরেসের পার্ক ম্যানুয়েল বেলগ্রোনোর টেনিস কোর্টে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে হেলিকপ্টার সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। স্থানীয় সংবাদ মাধ্যম লা রাজোনোর তথ্য অনুসারে হেলিকপ্টারটিতে পাইলট সহ মোট 3 জন আরোহী ছিলেন, 1 জন পুরুষ পাইলট এবং 2 জন যাত্রী। ভাগ্যক্রমে তারা প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছেন। হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়। তবে অবতরণের চেষ্টা ব্যর্থ হওয়ায় সেটি সরাসরি টেনিস কোর্টে বিধ্বস্ত হয় বলে জানায় স্থানীয় প্রশাসন। দুর্ঘটনার পরপরই দমকল বাহিনী ও শহরের জরুরি চিকিৎসা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং আহতদের প্রাথমিক চিকিৎসা দেন। এরপর তাদেরকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।